সকালে শুরুটা হয়েছে প্রিয়ঞ্জনার অভূতপূর্বভাবে। প্রিয় মানুষটা কপালে ঠোঁট ছুঁয়ে আলতো করে রাখছে। প্রিয়ঞ্জনা, উঠবে না? আজ ঘুম ঘুম বোধ হয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে প্রিয়ঞ্জনাকে। ঘুম জড়ানো কণ্ঠে উত্তর দেয়, হুম। তারপর আবার ঘুমে তলিয়ে যায়। শাহবাজ আর ডাকেনি। থাক, ঘুমাক। শাহবাজ ফ্রেশ হয়ে নেয়। বাজার করা দরকার। ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে চিরকুট লিখে, বাজারে যাচ্ছি, ভয় পেও না, ভালোবাসি। পড়ার টেবিলে রেখে বাইরে বেরিয়ে পড়ে। জায়গাটা বেশ সুন্দর। ছাদের অর্ধেকই খোলামেলা। রেলিংয়ের পাশে বেশ কিছু গোলাপ ফুলের টব। পাখির কিচিরমিচির ভেসে আসছে দূর থেকে। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় হঠাৎ করেই কারো সাথে ধাক্কা লাগে শাহবাজের। তাড়াহুড়োয় শাহবাজ খেয়াল করেনি। মেয়েটি দ্রুত সিঁড়ির রেলিং ধরে ফেলে। সি গ্রিন রঙের টি শার্ট, কালো ট্রাউজার পরনে একজন সুদর্শন পুরুষ নাদিয়ার সামনে দাঁড়িয়ে আছে। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করছে, তুমি কি ঠিক আছো খুকি? ধ্যাত খুকি, নাদিয়া কি ছোট মনে হয়? নাদিয়া এখন কলেজে পড়ে। লোকটারও কোনো দোষ নেই। ও তো এখন ফ্রক পরে আছে, হালকা গোলাপি রঙের একটি ফ্রক। তাই হয়তো ছোট ভাবছে। নাদিয়া মুখ গোমরা করে উত্তর দেয়, আমার নাম খুকি নয়, নাদিয়া। বাচ্চা মেয়েটির কথার ধরন দেখে হেসে দেয় শাহবাজ। একদম প্রীতির মতো মেয়েটা। ঠিক আছে নাদিয়া, তুমি ঠিক আছো তো? জি। আপনি কি আমাদের নতুন ভাড়াটিয়া? হ্যাঁ। মা ডাকছে আপনাকে, বলেছে আজকের নাস্তা আমাদের এখানে খেতে। আমি তখন বাজারে যাচ্ছি, ফিরে এসে খেতে যাব। আচ্ছা। শাহবাজ নিচে নেমে যায়। বাজার সামনেই, 5 মিনিটের পায়ে হাঁটা পথ। নাদিয়া এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। লোকটার কণ্ঠ এত সুন্দর। কিশোরী মনে হঠাৎ করে নতুন অনুভূতি জাগ্রত হয়। শাহবাজ চলে গেলেও সেখানে থমকে দাঁড়িয়ে থাকে নাদিয়া। ও বেশ চঞ্চল ধরনের মেয়ে, হলদে ফর্সা, একেবারে পুতুলের মতো আদুরে। পরিবারের ছোট মেয়ে হওয়ায় সবাই তাকে একটু বেশিই ভালোবাসে। শাহবাজের ব্যাপারে তেমন কিছুই জানে না সে। গত 1 সপ্তাহ খালার বাসায় বেড়াতে গিয়েছিল। শুধু জানে নতুন ভাড়াটিয়া এসেছে, ব্যাস। নাদিয়া বিড়বিড় করে, নাদিয়া, তবে কি তোর লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল? ও মাই গড, ভয়াবহ ব্যাপার। তার নিজের গোলাপ গাছ দেখা হলো না ওর। মোহগ্রস্তের মতন সে নিজের ঘরে চলে আসে, শুয়ে পড়ে বিছানায়। হৃৎপিণ্ড খুব দ্রুত লাফাচ্ছে। কি আশ্চর্য! প্রিয়ঞ্জনা বেশ কিছুক্ষণ পরে ঘুম থেকে ওঠে। 2 হাত উঁচু করে আড়মোড়া ভাঙে। এলোমেলো কাপড় সমান চুলগুলো খোপা করে নেয়। আশেপাশে তাকিয়ে দেখে শাহবাজ নেই। কোথায় গেল? ঘুমের ঘরে তখন কিছুই বুঝতে পারেনি। তখনই টেবিলের দিকে নজর যায় তার। চিরকুটে চোখ বুলিয়ে হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণায়। ফ্রেশ হয়ে নেয় প্রিয়ঞ্জনা। ঘরে সাদা রং করা বিছানা গুছিয়ে ঘরের বাইরে বারান্দায় বেতের সোফায় বসে প্রিয়ঞ্জনা। হাতে একটি বই। জহির রায়হানের শেষ বিকেলের মেয়ে। আপাতত করার কিছু নেই, তাই সে বই পড়বে। স্বপ্নের মতো লাগছে সব কিছু। বই পড়া হয়ে ওঠে না ওর। খালি পায়ে ছাদে বেরিয়ে পড়ে। আকাশটা কি সুন্দর লাগছে। শরতের আকাশ এমনিতে অনেক সুন্দর থাকে। রেলিংয়ের কাছে টবে বেশ কিছু গোলাপ ফুলের গাছ লাগানো। কি সুন্দর ঘ্রাণ। এখানে পুকুর রয়েছে। প্রিয়ঞ্জনার বারান্দা থেকে যেমন শ্যাওলা ঘন পুকুর দেখা যেত, ঠিক তেমনই। প্রিয়ঞ্জনা ভাবে শাহবাজকে নিয়ে যাবে পুকুর পাড়ে। হঠাৎ পেছন থেকে কে যেন জড়িয়ে ধরে। প্রিয়ঞ্জনা পিছন দিকে মাথা এলিয়ে দেয়। কই, ভাবলাম চমকে উঠবে। আমি আপনার পায়ের শব্দ পেয়েছিলাম। প্রিয়ঞ্জনা শাহবাজের মুখোমুখি হয়ে গলা জড়িয়ে ধরে। আহ্লাদে সুরে বলে, কি এনেছেন আমার জন্য? চিপস এনেছেন? এই মুহূর্তটা শাহবাজ কত মিস করত। বসুন্ধরার ফ্ল্যাটে ক্লান্ত শাহবাজ যখন ফিরত, তখন এমনইভাবে গলা জড়িয়ে ধরত প্রিয়ঞ্জনা। আবদারও করত ঠিক এভাবে। পুরো আহ্লাদে একটা শাহবাজের আদুরে বউ। শাহবাজ প্রিয়ঞ্জনার নাকে নাক ঘষে বলে, এনেছি তো, মিষ্টি এনেছি। এখানে দেব নাকি ঘরে গিয়ে? বলেই চোখ টিপে দেয়। ইঙ্গিত যাচ্ছে ঠোঁটের দিকে। প্রিয়ঞ্জনা এক ছোটে ঘরে চলে আসে। কি বেহায়া পুরুষ! শাহবাজ হা হা করে হেসে ওঠে। বাজারের ব্যাগ নিয়ে ঘরে চলে আসে। টুকটাক যা প্রয়োজন সবই কিনে এনেছে। প্রিয়ঞ্জনার রান্নার হাত বেশ ভালো। আজ ভাবছে কোথাও ঘুরতে যাবে প্রিয়ঞ্জনাকে নিয়ে।
কাল থেকে তো কাজে যোগ দেবে। তখন হয়তো প্রিয়ঞ্জনাকে আর বেশি সময়ও দিতে পারবে না। প্রিয়ঞ্জনার হাতে বেশ কিছু চিপস চকলেট তুলে দেয় শাহবাজ। অর্ধাঙ্গিনীর মুখের মিষ্টি হাসিটা বুকে শান্তি এনে দিচ্ছে তার। চাচি আমাদের খেতে ডেকেছে, চলো নাস্তা খেয়ে আসি। হ্যাঁ, ফিরে রান্নার প্রিপারেশন শুরু করব। আজকে কোনো রান্না বান্না নয়, আজকে আমরা বাইরে ঘুরবো, বাইরে খাবো। প্রিয়ঞ্জনা মলিন হেসে বলে, শাহ, টাকা নষ্ট করাটা কি ঠিক হবে? টাকা ভবিষ্যতে আসবে প্রিয়ঞ্জনা, আজকের দিনটা হয়তো আর আসবে না। আমি বর্তমানে বিশ্বাসী। বিগত 4 বছরের সংসারে আমার প্রতিটা দিন যেভাবে কাটিয়েছি, এখনও ঠিক সেভাবেই কাটাবো। হয়তো তোমাকে আগের মতো সুইজারল্যান্ড থাইল্যান্ড নিয়ে যেতে পারবো না, ভালো শপিং মল থেকে কিছু কিনে দিতে পারবো না, 5 স্টার হোটেলে খাওয়াতে পারবো না, কিন্তু আই প্রমিস, আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আমি সুন্দর করে তোলার চেষ্টা করব। তুমি আমার অনেক সাধনার প্রিয়ঞ্জনা। শেষের দিকের কথাটা কেমন ভিজে যাওয়া কণ্ঠে বলল শাহ। বুকটা স্যাঁত করে ওঠে প্রিয়ঞ্জনার। শক্ত করে শাহবাজকে জড়িয়ে ধরে বলে, আমার কিছু চাই না তো, কেবল আপনি হলেই চলবে। আপনি যদি আমাকে নিয়ে গাছতলাতেও থাকেন শাহ, আমার কোনো সমস্যা নেই। আমার কেবল আপনাকে দরকার। বেশ কিছুক্ষণ চলল আবেগ ঘন মুহূর্ত। অতঃপর দুজনে নেমে এলো নিচে। বদরুজ্জামান সাহেব কলেজে চলে গিয়েছেন। নাজমা রুটি, আলু ভাজি আর গরুর গোস্ত খেতে দিলেন। নাজমাকে দেখলেই নিজের মায়ের কথা মনে হয় প্রিয়ঞ্জনার। বুকের কোথায় যেন হু হু করে ওঠে। সুমনাকে একটা ফোন করা প্রয়োজন। প্রীতম যে সুমনার ওপর অত্যাচার চালাবে তা তার জানা, কিন্তু যদি পুলিশে ঝামেলা করে তার পরিবার, যদি সিন অন করলে জায়গা ট্রেশ করে ফেলে, ভয় হয় প্রিয়ঞ্জনার। এই সুন্দর মুহূর্তগুলো সে কোনোভাবেই হারাতে চায় না। প্রাপ্তি মাত্র এসএসসি দিবে ফাহিম ভাই। ওর তো এখনও 18 বছরও হয়নি। ওকে কি করে বিয়ে দিই? মেয়েরা 18-র আগেই ম্যাচিওর হয়ে যায় প্রীতম। তাছাড়া এখনই তো আমি ওকে উঠিয়ে নেব তা বলছি না, কিন্তু মা তুমি রাজি করাবা। দেখো প্রীতম, এই জগতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তুমি বলেছ আমেরিকা যেতে চাও, আমি এর বদলে প্রিয়াকে চেয়েছিলাম। প্রিয়া তো পালিয়ে গেল। তোমার দিকটা ভেবে দেখলাম, তুমি এত করে যেতে চাচ্ছ, আমারও ইচ্ছা তোমাকে নেওয়ার। এখন আমি তোমার দিকটা দেখব। তোমার কি উচিত না আমার দিকটা দেখা? তাই তো উচিত ভাই। তাহলে ভেবে দেখো, আমি আর বেশি দিন দেশে থাকবো না। মেয়ের তো অভাব পড়ে নাই, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। আমি ভালো মেয়েই পাবো। তুমি কিন্তু সুযোগটা আর দ্বিতীয়বার পাবা না। আজ আসি, পরশুর মধ্যে জানিও। বসেন ভাই, মায়ের সাথে দেখা করে যাবেন। চা খান। না প্রীতম, জরুরি কাজ আছে, আজ উঠি। জানালার পাশে দাঁড়িয়ে ওই দিনের ফাহিমের সাথে কথোপকথনটা স্মরণ করেছিল প্রীতম। বাবা মাকে এখনও সে কিছু বলেনি। তাদের তো অভাব নেই যে মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এদিকে সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। স্বর্ণা আপেল খাচ্ছিল খাটে বসে। প্রীতমকে জিজ্ঞেস করলো, কী ভাবো এত? প্রাপ্তির বিয়ের ব্যাপারে ভাবতেছি, কাজটা কি ঠিক হবে কিনা। ঠিক আর ঠিক কি, আমি বিয়ে করছি না অল্প বয়সে, মাও তো হয়ে যাব কিছুদিন পর। স্বর্ণার কথাটা বেশ ভাবালো প্রীতমকে। ঠিকই তো, স্বর্ণা তো ইন্টারে পড়াকালে ওর সাথে প্রেম করছে, তারপর বিয়ে, এখন বাচ্চা হবে। অন্যের মেয়ে দেখে হয়তো প্রীতম এত কিছু ভেবে দেখেনি, অথচ নিজের বোন বলে কত কিছু ভাবছে। এটা ঠিক প্রাপ্তিকে সে অন্য বোনদের তুলনায় বেশি স্নেহ করে। স্বর্ণার এলোমেলো চুল কানে গুঁজে দিয়ে প্রীতম বলে, ধন্যবাদ বউ। প্রীতমের বুকে মাথা রাখে স্নেহা। দরজা খোলা ছিল। ঠিক তখনই ঘরে প্রবেশ করে সুমনা। এত বছরের অভ্যাস, নিজের ঘর বলে কথা, নক করার ব্যাপারটা মাথায় ছিল না। স্বর্ণাকে প্রীতমের বুকে দেখে কেমন স্তব্ধ হয়ে যায় সে। প্রীতম প্রথমে একটু ভ্যাবাচ্যাকা খায়, তবে স্বর্ণা তাকে শক্ত করে ধরে রেখেছে, তাই সে আর স্বর্ণাকে সরিয়ে দেয়নি। সুমনার চোখে অশ্রু নেই, সাদা একটা 3 পিস পরনে। কেমন যেন স্তব্ধ হয়ে আছে তার মুখখানি। চোখে কোনো অনুভূতি নেই, একেবারে অনুভূতিহীন। নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। দূরে ডাকছে কিছু দাঁড় কাক। বাতাস বয়ে গেল শন 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 শন। নীরবতা ভাঙে প্রীতম। সুধায়, কি চাই? হয়তো কোনো এক সময়ের ভালোবাসা থেকেই ধমকে প্রশ্ন করেছে নমনীয় সুরে।
প্রথম স্ত্রীর সামনে গর্ভবতী অপর স্ত্রীকে জড়িয়ে ধরে নির্লজ্জের মতো জিজ্ঞেস করছে কি চাই, কত নিকৃষ্ট। সুমনা উত্তর দেয়, কিছু জিনিস নিতে এসেছি, একেবারে নিয়ে চলে যাব, যেন দ্বিতীয়বার আর এই ঘরে আসতে না হয়। গুড ডিসিশন, যা করবে তাড়াতাড়ি করো, আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করছি। তড়িঘড়ি করে ওয়ারড্রোব হতে নিজের সমস্ত জিনিস নিয়ে নেয় সুমনা। নিজের টিউশনি করিয়ে স্বর্ণের দুল গলার চেন করেছিল, তা অবশ্য শরীরেই আছে। হাতে স্বর্ণের চুড়ি দুখানা প্রীতমের দেওয়া, সেগুলো খুলে রাখে ড্রেসিং টেবিলের উপর। নিজের সমস্ত সার্টিফিকেট রাখা ফাইলটাও নেয়। কেমন যেন হু হু করে ওঠে অন্তর। মানুষটাকে শুধু ভালোবাসেনি সুমনা, ভালোবেসেছিল এই ঘরের প্রতিটি আসবাবকেও। নারীর মায়া জড়বস্তুতেও হয়, কথাটা 100% সত্য। এত বছরের সংসার মায়ায় জড়িয়ে গেছে সুমনা। তীব্র ব্যথা হচ্ছে অন্তরে, অথচ বলার মতো কেউ নেই। তারা দুজন জড়াজড়ি করেই বসেছিল পুরোটা সময়। সুমনা এখন যখন বেরিয়ে যাবে তখন পিছু ডাকে প্রীতম। সুমনা পিছু না ফিরেই বলে, বলো। নক না করে আর এসো না ঘরে। সুমনা 5 সেকেন্ডের জন্য পিছু ফিরে চায়। প্রীতম ভরকে যায়। কি অদ্ভুত দৃষ্টি, ঘৃণা। হৃদয়ের কোথাও একটু হলেও খটকা লাগে, তবে চাকচিক্য লোভের ভিড়ে চাপা পড়ে যায় প্রীতমের সে আবেগ। মা বাবার ঘরে এসেছে প্রীতম। জোহর আসরের নামাজ সেরে তাসবিহ নিয়ে বসেছেন। প্রবীর খাটে বসে ম্যাগাজিন পড়ছেন। আম্মা, কিছু কথা ছিল আপনাদের সাথে। জোহরার মন মেজাজ খারাপ থাকে এখন। অনেক সময় মানুষ জেদ করে, আর জেদ পূরণ করতে না পারলে মনে ক্ষোভ জন্মে। তেমনই ক্ষোভ জন্মাচ্ছে জোহরার মনেও। প্রিয়া কিংবা শাহাবাজ, যে কোনো একজনকেও সামনে পেলে তিনি আঘাত করে ফেলবেন, এটা তিনি ভালো জানেন। তাই নামাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন, যেন আল্লাহ তার মাথাটা ঠান্ডা রাখেন। কি বলবি? ফ্লোরে যায় নামাজে বসে জিজ্ঞেস করলেন জোহরা। প্রীতম খাটে বসতে বসতে বলল, বাবা, আপনাকেও বলার আছে। প্রবীর ম্যাগাজিন রাখলেন, বলল, বলো কি বলবে। ফাহিম ভাইয়ের সাথে তো প্রিয়াকে বিয়ে দেওয়ার চিন্তা আমরা সবাই করেছিলাম, কিন্তু কথা অনুযায়ী প্রিয়ার ডিভোর্স হওয়ার কয়েক মাস পরেই তাদের বিয়ে হতো, কিন্তু প্রিয়া পালিয়ে গেল। এটা কথার খেলাপ হইল না? প্রীতম তো আগেই বলেছি প্রীতম আমি তো আগেই বলেছি এ ব্যাপারে যেন আর কোনো কথা না হয় ঘরে। এখন তুমি কি চাচ্ছ? জোহরা মাঝে বলে উঠলেন। কি আবার, থানায় জিডি করার কথাই ভাবতেছে। প্রীতম মায়ের পানে তাকিয়ে বলল, না মা, তেমন কিছু না। এগুলো করলে মান সম্মান যা আছে তাও থাকবে না। আমি ভাবছিলাম অন্য কথা। প্রাপ্তির সাথে ফাহিম ভাইকে বেশ মানাবে। প্রবীর অবাক হওয়া সুরে বললেন, মানাবে মানে? ও তো ছোট বাচ্চা। বাবার কথাকে তেমন পাত্তা দিল না প্রীতম। মাকে রাজি করাতে পারলে বাবা এমনিতেই রাজি হবেন। আকত করিয়ে রাখলাম, আমরা তো ফাহিম ভাইয়াকে কথা দিয়েছিলাম, তাই না বাবা? তারপর মায়ের দিকে ফিরে বলল, আম্মা, আপনিই তো ভাবেন প্রিয়া কি কাজটা করলো। এই এক কাজ যদি প্রাপ্তিপ্রীতি করে, ছোট থাকতে নিজেদের পছন্দের পাত্রের কাছে বিয়ে দিতে পারবেন। ফাহিম ভাই তাদের পরিবারের একমাত্র ছেলে, আমির একেতে সেটেলড, আত্মীয়দের মাঝে আছে। বয়স না হয় কিছুটা বেশি, এটা কোনো সমস্যা না। আমার মনে হয় প্রাপ্তি ভালো থাকবে। জোহরা মনোযোগ দিয়ে কথাটা শুনলেন। সব কিছু ছাপিয়ে একটা কথাই তার মস্তিষ্কের মাঝে ঘুরঘুর করছে। যদি প্রাপ্তি প্রীতিও এক কাজ করে প্রিয়ার মতো করে। তিনি বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর প্রবীরকে বললেন, প্রীতমের কথাই ঠিক। প্রাপ্তিরে ফাহিমের সাথে বিয়া দিব প্রীতমের বাপ। কিন্তু জোহরা তো ছোট মেয়েটাকে ছোট ছোট কইর না তো, এসএসসি দিব। এই বয়সে বাচ্চার মা হয়েছিলাম আমি। তুমি কি চাও একটার পর একটা কলঙ্ক হইতে থাকুক? আর প্রীতম শুধু প্রিয়ারে দোষ দিস না, তুইও কোনো দুধের ধোয়া তুলসী পাতা না। প্রীতম মাথা নিচু করে বলে, না মানে আম্মা, হয়েছে বুঝছি। ফাহিমরে কল দে, রাতে যেন মাকে নিয়ে আসে, কথাবার্তা বলি। আচ্ছা আম্মা। প্রবীর আর কিছু বলেনি। জোহরার উপর এমনিতেও তিনি বেশি একটা কথা বলেন না। আজ ঘুরেছে শাহাবাজ আর প্রিয়ঞ্জনা। সকালের নাস্তা খেয়েই বেরিয়ে পড়েছিল। নরসিংদীর সোনাইমুড়ি টেকে সারাদিন ছিল। শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়নের কুন্দরপাড়া বাজারের পাশে।
সোনাইমুড়ির টেক বা পাহাড় অবস্থিত। লাল মাটির পাহাড়ি ঢিলা এবং পাহাড়ের উপর সমতল ভূমিতে বসতবাড়ি সমৃদ্ধ সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোনাইমুড়ির এই এলাকাটি। লাল পাহাড়ির টিলাগুলো কি যে সুন্দর লাগছিল, সবুজে ঘেরা চারপাশ। তারা একটি ব্রেঞ্চে বসেছিল, মাথার উপর ছিল বাগান বিলাস গাছ, চোখের সামনে বহমান বিল, তাতে ফুটে আছে কত শত শাপলা। শাহবাজের কাঁধে প্রিয়ঞ্জনার মাথা, কত নাম না জানা পাখির কুজন। সবচেয়ে বেশি অভূতপূর্ব ছিল খঞ্জন পাখির উড়ে বেড়ানো বন খঞ্জন, সাদা খঞ্জন, বড় পাকুড়া খঞ্জন, পাকুড়া খঞ্জন, ধূসর খঞ্জন, হলুদ খঞ্জন, হলদে মাথা খঞ্জন। পাখিগুলো চমৎকারভাবে উড়ে বেড়াচ্ছিল নীরবে পরিবেশে। প্রিয় মানুষটার সাথে বেশ সময় কেটেছে প্রিয়ঞ্জনার। খাওয়া দাওয়া সেরে বাড়ির পথে রওনা দিয়েছে দুজনে। রিকশা চলছে। প্রিয়ঞ্জনা ভীষণ মিষ্টি লাগছে। 25 বার? কি 25 বার? আপনি এই একই কথা এই নিয়ে 25 বার বললেন জনাব। কি করবো বউ? নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, কিউট একখানা মুখ, এত সুন্দর লাগছে তোমাকে। আমার মুখে বারবার একই কথা চলে আসছে। লাজুক হাসে প্রিয়ঞ্জনা। আজ তারা নীল পড়েছে, আকাশের মতো স্বাধীন নীল। প্রিয়ঞ্জনা লজ্জায় বলতে পারে না, আপনাকেও নীল পাঞ্জাবিতে খুব সুদর্শন লাগছে শাহ। পাকা সড়কে রিকশা চলছে। প্রিয়ঞ্জনা আঁকড়ে ধরে আছে তার শাহের হাত। শরতের স্নিগ্ধ বাতাস বইছে, রাস্তার দুপাশে কাশফুলগুলো দুলছে সে বাতাসের তালে। জীবন কত এত সুন্দর হয় বুঝি। কোনো এক কারণে নাদিয়ার সাথে এখনো প্রিয়ঞ্জনের দেখা হয়নি। কেন হয়নি তাও এক বিস্ময়ের ব্যাপার। নাদিয়ার দেখা হলো আবার শাহবাজের সাথে। শাহবাজ সব কিছু এনেছে, তবে সয়াবিন তেল আনতে ভুলে গিয়েছে। তাই মাগরিবের নামাজের কিছুক্ষণ আগে প্রিয়ঞ্জনা তাকে আবার বাজারে পাঠিয়েছিলেন তেল আনার জন্য। তখনই নীল পাঞ্জাবি পরনে আবার সেই সুপুরুষের সন্ধান পায় নাদিয়া। সকালে বান্ধবীর বোনের বিয়েতে গিয়েছিল, ফিরেছে এখন। শাহবাজ গেট খুলেই দেখে নাদিয়া দাঁড়িয়ে। উঠান পেরিয়ে স্টিলের মেন গেট। নাদিয়া টোকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। চঞ্চল নাদিয়ার মুখে এমনিতে খই ফুটে, কিন্তু সকালে এই লোকের সন্ধান পাওয়ার পর থেকেই তার ভেতরে কেমন কেমন যেন লাগছে করছে। বিয়েতে গেল, সারাটা সময় কেটেছে অস্থিরতায়, ঘুরে ফিরে মাথায়। মনে সকালবেলার সেই যুবক, এখন এই গোধূলি লগ্নে নীল পাঞ্জাবি পরনে সুপুরুষটাকে দেখে নাদিয়ার হৃৎপিণ্ড ভয়ানক গতিতে লাফাচ্ছে। ভয়ানক মানে ভয়ানক। শাহবাজ স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, ভেতরে আসবে খুকি? আর হৃৎপিণ্ড লাফানো। খুকি শব্দটা শুনে রাগ উঠে গেল নাদিয়ার। হিসিয়ে বলল, খুকি নয়, নাদিয়া। আমার নাম নাদিয়া। শাহবাজের খেয়াল ছিল না নামটা, তাই খুকি বলে সম্বোধন করেছে। বাচ্চা একটা মেয়ে। সরি, আমার আসলে মনে ছিল না। নাদিয়ার এই মনটাই খারাপ হয়ে গেল। ওর নামটাই যে লোকের মনে নেই, সেই লোককে নিয়ে সে সারাদিন ভেবেছে। কান্না পেয়ে গেল তার। কি অদ্ভুত। শাহবাজ গেট দিয়ে বাইরে বেরিয়ে বলল, গেট লাগিয়ে দিও না, আমি এক্ষুনি চলে আসব। জি। শাহবাজ চলে গেল। মন খারাপ করে বাসায় প্রবেশ করে নাদিয়া। নাজমা উঠানে চেয়ারে বসে পাশের বাড়ির ভাবির সাথে গল্প করছিলেন। নাদিয়াকে দেখে ডাক দিলেন। সে কিছু না বলে ঘরে চলে গেল। নাজমা চিন্তায় পড়লেন, তার যা রণচণ্ডী মেয়ে, না জানি আবার কি ঝামেলা পাকিয়ে এসেছে। তিনি আর বিষয়টা ঘাটলেন না, গল্পে মেতে উঠলেন। এই মেয়ে এমনই, যদিও তিনি ছোট মেয়েটাকে বড়ই আদর করেন। শাহবাজ তেল নিয়ে ফিরল কিছুক্ষণ পরে। প্রিয়ঞ্জনা টুকটাক সব গুছিয়ে নিয়েছে। আজ রাতের মেনু আলু ভাজি, ডাল আর ভাত। তবে এই আলু ভাজি কিছুটা ভিন্ন ধরনের। সচরাচর আমাদের দেশের ভাতের সাথে এমন করে আলু ভাজি খাওয়া হয় না। এর প্রচলন রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রিয়ঞ্জনা তখন হাই স্কুলে পড়ে। তাদের পাশের বাড়ির দালানে এক ভারতীয় পরিবার এসেছিল। সুভ্রদা মাসি বড়ই স্নেহ করতেন তাকে। এটা সেটা করে খাওয়াতেন। ভদ্রমহিলার কোনো মেয়ে ছিল না, দুটো ছেলে। যাই হোক, তার কাছ থেকে শিখেছে প্রিয়ঞ্জনা। প্রথমে আলু মিহি করে কেটে নিতে হবে, তারপর তা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এতটা পরিষ্কার যেন পানির মধ্যে আলু কাটাগুলো রাখছে, স্বচ্ছভাবে দেখা যায়।
ভালোভাবে পানি ঝরিয়ে একটা প্লেটে মিহি করে কাটা আলুগুলো ছড়িয়ে রাখতে হবে, যেন পানি অবশিষ্ট না থাকে। তারপর অল্প লবণ মেশাতে হবে। কিছুক্ষণ ডুবো তেলে ভেজে নিতে হবে, মচমচে হয়। গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে। শাহবাজও এটা সেটা কেটে দিচ্ছে। এই কাজ শাহবাজ সবসময় করে, যখনই সুযোগ পায় প্রিয়ঞ্জনাকে সাহায্য করে। তা হোক রান্না বান্না, আর হোক ঘরের কাজ। আমি পুরুষ, আমি কেন এইসব করব? এমন মনোভাব কোনো কালেই শাহবাজের ছিল না। এই যেমন এখন লোকটা বেশ মনোযোগী হয়ে শশা কাটছে। মনে হচ্ছে এই কাজটি করাই তার জীবনের একমাত্র লক্ষ্য। দুষ্টুমি চেপে বসে প্রিয়ঞ্জনার মাথায়। গ্যাসের চুলা অফ করে শাহবাজের সামনে গিয়ে বসে। শাহবাজ মুখ তুলে তাকিয়ে চোখে ইশারা করে। কি? প্রিয়ঞ্জনা মাথা নাড়ায়, যার অর্থ কিছু না তো। তারপর হাত বাড়িয়ে এলোমেলো করে দেয় শাহবাজের চুল। শাহবাজও কম কিসের, দপ করে ধরে ফেলে প্রিয়ঞ্জনার হাত। এক টানে নিয়ে আসে কোলে, ঠোঁট ছোঁয় ঘাড়ে, কানে কানে ফিসফিসিয়ে বলে, খুব দুষ্টু হয়েছ প্রিয়ঞ্জনা। এখনও লজ্জা? এত বছর সংসার করার পরও প্রিয়ঞ্জনা তার শাহকে লজ্জা পায়। এ কেমন এক লাজুকতার মুখে কোনো কথা নেই। শাহ হাসে। টাকা পয়সা চায় না তার, কেবল একটি সুখের সংসার হলে চলবে। এই মানুষটা থাকলে চলবে। চারপাশে মাগরিবের আজান দিচ্ছে, পাখিরা ফিরছে নীড়ে। হলদে বর্ণ সুবিশাল আকাশ, মেঘেদের আনাগোনা তেমন চোখে পড়ছে না। জুঁই ফুল গাছের নিচে ইটের তৈরি ব্রেঞ্চের মতো আছে, সেখানে সুমনা বসে আছে। এটি বাড়ির পেছন দিকে। ভাড়াটিয়ারা আজকাল তার দিকে কেমন নজরে যেন তাকায়, কারো চোখে করুণা, কারো চোখে তাচ্ছিল্য। খুব লজ্জা লাগে সুমনার। নিজের হাতে সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে গেল তার। আজ নিজেকে অপাংক্তেয় মনে হয়, সব অপরিচিত লাগে। নিজের মুখ ধুয়ে মুখে 2 হাত ছোঁয় সুমনা। সে শ্যামবর্ণ, ওই মেয়ে ফর্সা, তার বয়স বেশি। ওই মেয়ের বয়স কম, সে বাচ্চা জন্ম দিতে অক্ষম। আর ওই মেয়ের গর্ভে সন্তান। সুমনা চায় না, তবুও বারবার নিজের সাথে স্বর্ণার তুলনা করে বসে। সুমনা সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই বাড়িতে তার কোনো পিছুটান নেই। কিন্তু কোথায় যাবে? কি করবে? অনার্স পাস, কিন্তু চাকরি কি এতই সহজ? ডিভোর্সি মেয়েদের তো সমাজ দু চোখে সহ্য করতে পারে না। তবুও নিজের সিদ্ধান্তকেই পাকাপোক্ত করে সুমনা। সে এই বাড়ি ছাড়বে, তা অতি শীঘ্রই। কারো গলা খাকারির শব্দে উদাস নয়নে সেদিক পানি চায় সুমনা। মইনুল সাহেব দাঁড়িয়ে আছেন। সুমনা নজর ফিরিয়ে নেয়। মইনুল সাহেবের দৃষ্টি অন্যরকম। সুমনা এই দৃষ্টির অর্থ বোঝে। প্রীতম যখন তাকে ভালোবাসার সাগরে ভাসিয়েছিল, তার দৃষ্টিও ঠিক এমনই ছিল। এবার আর কোনো ভুল করবে না সুমনা। কোনো পুরুষকেই এখন সে আর বিশ্বাস করে না। বাকিটা জীবন একাই কাটিয়ে দেওয়ার ইচ্ছে তার। মইনুল দাঁড়িয়ে রইলেন। ফাহিম এবং তার মা এত রাতের বেলা, হুলুস্থুল কাণ্ড। 2 হাত ভরে এনেছে ফাহিম, ফল থেকে শুরু করে মিষ্টি সব। ফাহিমরা দূর সম্পর্কের আত্মীয় প্রবীরের, তবে সম্পর্ক ভালো। ফাহিমের মা মারা গেছেন, সে তার মাকে নিয়ে আমেরিকায় থাকে। বড় বোন আছে একটা, পরিবার নিয়ে কানাডা থাকে। নরসন্দির বালুচরে তাদের নিজস্ব একটা ফ্ল্যাট রয়েছে। তাছাড়া তেমন সম্পত্তি এ দেশে করেনি তারা। বেশি তো থাকা হয় না, অনেক মাস পর পর আসে। তার বিয়ে তার খবর নাই, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। কথাটা শতভাগ মিলে গেল প্রাপ্তির সাথে। সন্ধ্যায় যে মইনুল স্যারের কাছে পড়ল, আর রাতে মা এসে বললেন প্রীতি যেন তো তাকে একটা শাড়ি পরিয়ে রেডি করে ড্রয়িং রুমে নিয়ে আসে, কারণ ফাহিম তাকে দেখতে এসেছে। আকাশ থেকে পড়ল প্রাপ্তি। মানে কি? ফাহিম ভাইয়ের সাথে তো প্রিয়া আপার বিয়ে হওয়ার কথা ছিল। মা নেওটা হওয়ায় মায়ের উপরে কোনো কথা বলল না প্রাপ্তি। কিন্তু সব রাগ গিয়ে পড়ল প্রিয়ঞ্জনার উপর। প্রীতি মুচকি হেসে তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। বেশ হয়েছে, ওদিন প্রাপ্তির জন্যই বাড়িতে বড় ঝামেলা হয়েছিল। কিরে চুপসে আছিস কেন? মা বাবা যা করে তাতেই কি সন্তানের মঙ্গল? খুব মজা পাচ্ছিস তাই না? খুব, টেনে বলল প্রীতি। হঠাৎ করে কেঁদে দেয় প্রাপ্তি। প্রীতির মন গলে যায়। যত হোক যমজ বোন তো, যদিও তাদের চেহারায় মিল নেই, বরং প্রাপ্তির চেহারা প্রিয়া আপার সাথে মিলে। প্রীতির খুব মায়া হলো।
মা যে কেন এমন কাণ্ডজ্ঞানহীন কাজ করছে। প্রীতি প্রাপ্তির মাথায় হাত বুলিয়ে বলে, থাক, কাঁদিস না, ভাগ্যে যা আছে তা হবেই।